5 বছরের গোমতী কাঁদছিল। আর তখনই তার মা হাসতে হাসতে বলল, আরে আমার লক্ষ্মী মেয়ে গোমতী, তুমি কাঁদছো কেন? আমি অল্পক্ষণের মধ্যেই আসছি। ঘরে জল ফুরিয়ে গেছে, আমি এক্ষুনি একটু পরে পুকুর থেকে জল ভরে নিয়ে আসছি। তখনই সেখানে হাসতে হাসতে হরিয়া এলো এবং বলল, আরে কৌশল্যা, এখনই যাচ্ছ কেন? গোমতী চুপ করুক, তারপর যেও। যদি আমি আপনার কথা শুনি তাহলে কিছুক্ষণ পরে আপনারই তো তেষ্টা পাবে, তখন আপনাকে জল কে দেবে? কারণ জল তো ঘরে নেই। এই বলে কৌশল্যা সেখান থেকে চলে গেল। কৌশল্যা পুকুরের ধারে পৌঁছেছিল মাত্র, আর তখনই ঝোপের আড়াল থেকে এক মুখোশ পরা ছায়া বেরিয়ে এলো এবং কৌশল্যাকে পুকুরের মধ্যে ধাক্কা মেরে দিল। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না, বাঁচাও, বাঁচাও। কিন্তু সেই মুখোশ পরা ছায়া খুব দ্রুত ঝোপের মধ্যে মিলিয়ে গেল। কৌশল্যা হাত পা ছটফট করতে লাগলো। কাকতালীয় ভাবে সেখানে রামু কাকা যাচ্ছিলেন। তিনি কৌশল্যাকে পুকুরে ডুবতে দেখে সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়লেন। আরে কৌশল্যা, তোর কি হলো? তুই পুকুরের মধ্যে কিভাবে পড়ে গেলি? কৌশল্যা কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কিছুই বলতে পারল না এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করল। রামু কাকা খুব কষ্টে কৌশল্যাকে পুকুর থেকে বের করতে পারলেন এবং দৌড়ে কৌশল্যার বাড়িতে গেলেন। রামু কাকাকে ভয় পাওয়া অবস্থায় দেখে হরিয়া চমকে গেল এবং বলল, কি হলো রাম কাকা, আপনি এত ঘাবড়ে গেছেন কেন? তোমার জন্য খুব খারাপ খবর হরিয়া, তোমার স্ত্রী কৌশল্যা পুকুরে ডুবে মারা গেছেন। এটা শুনে হরিয়া আঁতকে উঠল এবং নিজের মেয়ে গোমতীকে সেখানেই ফেলে পুকুরের দিকে ছুটল। পুকুরের বাইরে ভিড় জমে গিয়েছিল এবং কৌশল্যার মৃতদেহ সেখানে পড়েছিল। হরিয়া কৌশল্যার কাছে গিয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলো। আমি বারণ করেছিলাম যে এখন পুকুরে যেও না, গোমতী কাঁদছিল। ইস, আমি যদি তোমার হাত ধরে আটকে দিতাম তাহলে তুমি বেঁচে থাকতে। আমি যখন এখানে পৌঁছালাম তখন কৌশল্যা জল থেকে বের হওয়ার জন্য ছটফট করছিল। বেচারি সাঁতার জানতো না, না জানি আমাকে কি বলতে চাইছিল। এর আগে যে আমি তাকে বাঁচাতে পারতাম, সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এই কথা শুনে হরিয়া আরো হাউমাউ করে কাঁদতে লাগলো। সন্ধ্যায় কৌশল্যার শেষকৃত্য সম্পন্ন হলো। হরিয়া একা তার মেয়ে গোমতীর সাথে বসে কাঁদছিল। বাবা, মাকে কোথাও দেখা যাচ্ছে না, মা কোথায় গেল? আমার মায়ের কাছে যেতে হবে। আমার মেয়ে, এখন মাকে তুমি আর কখনো দেখতে পাবে না, সে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। এই বলে হরিয়া আরো হাউমাউ করে কাঁদতে লাগলো। সময় এইভাবেই কাটতে লাগলো। হরিয়া তার মেয়ে লালন পালন করতে লাগলো। একদিন গ্রামের মোড়ল হরিয়ার বাড়িতে এলো এবং বলল, তোমার সামনে পুরো জীবন পড়ে আছে, তুমি আর কতদিন তোমার জীবন একা কাটাবে? আমি আপনার কথার মানে ঠিক বুঝলাম না মোড়লজি। তুমি ভালোভাবেই বুঝতে পারছো। দেখো, যা হওয়ার ছিল তা কেউ আটকাতে পারে না। কৌশল্যা এখন এই পৃথিবীতে নেই, তোমার দ্বিতীয় বিবাহ করা উচিত। হরিয়ার চোখে জল এলো এবং সে বলল, না মোড়লজি, আমি আমার জীবনে কখনোই আমার প্রথম স্ত্রী কৌশল্যাকে ভুলতে পারবো না। আমার জীবনে কৌশল্যার জায়গা অন্য কোনো স্ত্রী নিতে পারে না। আমি তোমার আবেগটা বুঝি,
কিন্তু তোমাকে গোমতীর কথাও তো ভাবতে হবে। সে এখন মাত্র 5 বছরের। তোমার অনেক বড় ক্ষেত আছে, তুমি চাষ করবে, তোমার মেয়ের লালন পালন করবে। বাড়িতে একজন মহিলার থাকা খুব জরুরি। দেখো, তোমার স্ত্রী কৌশল্যার এক সৎ বোনও আছে, রূপবতী, যার এখনো বিবাহ হয়নি। আমি চাই যে তুমি রূপবতীর সাথে বিবাহ করে নাও। রূপবতীও একজন স্বামী পাবে, আর গোমতী একজন মা পাবে, এবং তোমার মনও কাজে লেগে থাকবে। হরিয়ার মন ভারী হয়ে গেল, কিন্তু মোড়লজির অনুরোধের সামনে সে নতি স্বীকার করল। হার মেনে হরিয়া মোড়লের কথা মেনে নিল এবং কিছুদিন পর রূপবতীকে নিজের স্ত্রী করে বাড়িতে নিয়ে এলো। প্রথম দিকে রূপবতী গোমতীর সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে তার ব্যবহার গোমতীর সাথে খুব খারাপ হয়ে গেল। গোমতী এখন 10 বছরের হয়ে গিয়েছিল, কিন্তু রূপবতীর মধ্যে একটা খুব চালাকি ছিল। যখনই হরিয়া বাড়িতে থাকতো তখন সে গোমতীর সাথে খুব ভালো ব্যবহার করত। একদিন হরিয়া যেই বাড়ি থেকে বাইরে গেল, তখনই রূপবতী গোমতীকে বলল, কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কেন? যা, গিয়ে তাড়াতাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কর, আর তারপর তোকে দুপুরের খাবারও রান্না করতে হবে। সেই খাবার তোকে তোর বাবাকে মাঠে দিয়ে আসতে হবে, বুঝলি? মা, আমার আজ শরীর ভেঙে আসছে, মনে হচ্ছে যেন আমার একটু জ্বরও এসেছে। এটা শুনে রূপবতী ভীষণ ভাবে রেগে গেল। এই শোন, এইসব নাটকীয় অজুহাত আমার সামনে দেখানোর কোনো দরকার নেই। সোজা ভাবে যা বলছি সেটাই কর। এই বলে রূপবতী তার ঘরে চলে গেল। গোমতীর চোখে জল নিয়ে বাড়ির সব কাজ করতে লাগলো এবং চোখের জল ফেলতে ফেলতে নিজের মনেই বলল, মা, আমার তোমাকে মাঝে মাঝে খুব মনে পড়ে। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার এখনো মনে আছে, তুমি এটা বলে গেছিলে যে আমি পুকুর থেকে জল ভরে আসছি, আর তারপর তুমি আর কোনো দিনও ফিরে এলে না। এই বলতে বলতে গোমতী আরো বেশি করে কাঁদতে লাগলো। তখনই সেখানে রূপবতী এলো এবং বলল, এইবার এই কান্নাকাটি বন্ধ কর তো। তোর মা মরে গেছে কত বছর হলো, নিশ্চয়ই সে নরকের আগুনে জ্বলছে। আমার সৎ বোন ছিল, আমি তো তাকে প্রথম থেকেই ঘৃণা করতাম। এই বলে রূপবতী কিছু টাকা গোমতীর হাতে দিতে দিতে বলল, যা, গিয়ে বাজার থেকে সবজি নিয়ে আয়, তারপর তোকে একা রান্নাও করতে হবে কিন্তু। গোমতী চুপচাপ নিজের ছোট্ট হাতে বড় ব্যাগটা ধরে বাজারের দিকে চলল। সবজি কিনে সে বাড়ি ফিরছিল, তখনই রাস্তায় তার সাথে রামু কাকার দেখা হলো। আয়ে মেয়ে গোমতী, তোর গালে এই দাগটা কিসের? এটা শুনে গোমতীর চোখ থেকে জল পড়তে লাগলো। রামু কাকা দুঃখী স্বরে বললেন, হরিয়া কি দেখতে পায় না যে তার পিছনে তার দ্বিতীয় স্ত্রী তোমার সাথে পশুর মতো ব্যবহার করে? আমি নিজে তোমাকে পুরো বাড়ির কাজ করতে দেখেছি। আরে, তুমি তো একটা নিষ্পাপ মেয়ে, বাচ্চারা তো খেলা করে, কাজ করে না। বাবার সামনে মা এমন ব্যবহার করেন যেন তিনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু বাবা যে বাড়ি থেকে বাইরে যান তখনই তার ব্যবহার পাল্টে যায়। এটা শুনে রামু কাকার চোখে জল এলো এবং তিনি বললেন, তুমি চিন্তা করো না মেয়ে, তোমার সময় অবশ্যই বদলাবে। আমি হরিয়ার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সে এই কথায় বিশ্বাসই করে না যে রূপবতী তোমাকে কষ্ট দেয়। এই বলে রামু কাকা সেখান থেকে চলে গেলেন। গোমতী চুপচাপ বাড়ি পৌঁছালো এবং সব রান্না তৈরি করলো।
রান্না তৈরি করার পর সে কিছু খাবার তার বাবা হরিয়াকে মাঠে দেওয়ার জন্য রওনা হলো। হরিয়া তখন মাঠে ঘাম ঝরাচ্ছিল। গোমতীকে দেখে সে খুব খুশি হলো এবং বলল, তুমি কি খেয়েছো? হ্যাঁ বাবা, আমি খেয়েছি। এই বলে সে বাবার হাতে খাবারটা ধরিয়ে দিল এবং চুপচাপ বাড়ির দিকে ফিরে চলল। গোমতীর খুব জ্বর এসেছিল। দুপুরের সময় সে অর্ধেক রাস্তায় পৌঁছেছিল আর তখনই মাঠে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর যখন গোমতীর চোখ খুলল তখন সে নিজেকে একটা পুকুরের ধারে দেখতে পেল। আরে, এবার আমার মনে পড়েছে, আমি এই পুকুরের ধারে আস্তে আস্তে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখনই একটা ময়না পাখি, যেটা গাছের ডালে বসেছিল, উড়ে গোমতীর কাছে এলো এবং বলল, ভাগ্যিস তোমার মনে পড়েছে। তোমার খুব জ্বর ছিল। যদি আমি তোমার কপালে ভেষজ গাছের পাতা না রাখতাম তাহলে তোমার শরীর আরো খারাপ হতে পারত। এটা শুনে গোমতী ভীষণ ভাবে চমকে গেল এবং ভয় পেয়ে বলল, তুমি তুমি তো একটা ময়না পাখি, তুমি মানুষের ভাষায় কথা বলছো, এটা কিভাবে সম্ভব? ভয় পেও না, তুমি আমাকে নিজেরই মনে করো। আমি তোমার বন্ধু। আর তারপর ভুলো না, আমি তোমাকে সাহায্য করেছিলাম। যদি আমি না থাকতাম তাহলে কেউ ছিল না যে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেত। গোমতীর মনের ভয় কিছুটা কম হলো এবং তার চোখ থেকে জল পড়তে লাগলো। চোখের জল ফেলার কোনো দরকার নেই। নিজেকে এত দুর্বল করো না। সাহসী হও, শক্তিশালী হও। ওঠো আর বাড়ি যাও। তুমি ক্ষুধার্ত, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। আমার সৎ মা আমাকে বিশ্রাম করতে দেন না। চিন্তা করো না, এখন তুমি বাড়ি যাও। রাতে আমি তোমার বাড়িতে আসবো, অনেক গল্প করব। গোমতী চুপচাপ বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছাতে তার সৎ মা রূপবতী রেগে বলল, কে রে, কোথায় গিয়ে মরেছিলি শুনি? আমি তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি বলতো। গোমতী কাঁদতে কাঁদতে সব ঘটনা বলল, কিন্তু সে এই কথা লুকিয়ে রাখলো যে তার সাথে একটি ময়না পাখির দেখা হয়েছিল। ও, তা তাহলে আবার বিয়ে চেয়ে উঠলি কেন রে? মরেই যেতিস। তা তুই কি সেই পুকুরের ধারে অজ্ঞান হয়ে গিয়েছিলি নাকি রে, যেখানে তোর মা মারা গিয়েছিল? এই বলে রূপবতী রাগ করে সেখান থেকে চলে গেল। গোমতী বেচারি নিজে থেকে খাবার বের করে নিজের ঘরে বসে পড়ল এবং চোখের জল ফেলতে ফেলতে খাবার খেতে লাগলো। তখনই সেখানে উঠতে উঠতে ময়না পাখি এলো এবং বলল, কান্নার কোনো দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। গোমতী খাবার খাচ্ছিল। খাবার খাওয়ার পর ময়না পাখি বলল, তুমি চিন্তা করো না এবং আরামে ঘুমিয়ে পড়ো। তোমার বিশ্রামের খুব দরকার। না, আমি ঘুমাতে পারবো না। আমার মা আমাকে রাতে রান্না করতে দেন। তার চিন্তা করো না, রান্না আমি করে দেব। তুমি তো ময়না পাখি, তুমি কিভাবে রান্না করতে পারো? ধরে নাও যে আমি কিছু জাদু জানি। আপাতত তুমি বিশ্রাম নাও। মনে হচ্ছে যেন তুমি বছরের পর বছর ধরে শান্তিতে ঘুমাওনি। এইটা শুনে গোমতী চুপচাপ চোখ বন্ধ করে নেয় এবং ঘুমের গভীরে চলে যায়। এদিকে ময়না পাখি রান্নাঘরে যায়। তার রঙিন চোখ থেকে আলোক রশ্মি বের হয় এবং মুহূর্তের মধ্যেই রান্না তৈরি হয়ে যায়। ময়না পাখি চুপচাপ গোমতীর ঘরে ফিরে আসে। রাতে গোমতীর হঠাৎ ঘুম ভাঙে। সে ঘাবড়ে গিয়ে বলে, হে ভগবান, আমি তো মরেই গেলাম।
তোমার কথায় আমি ঘুমিয়ে গেলাম, রান্না করা হয়নি যে। এখন আমার মা আমার প্রাণ নিয়ে নেবে। রান্না হয়ে গেছে, যাও গিয়ে রান্নাঘরে দেখে এসো। আর একটু খাবার আমিও খাবো, আমারও খিদে পেয়েছে। গোমতীর বিশ্বাস হয় না। সে সঙ্গে সঙ্গে রান্নাঘরে যায় এবং সেখানে দেখে যে তার মা রূপবতী খাবার বের করছে। এই শোন, এইভাবেই কাজ করবি, বুঝলি? আজ তুই খুব তাড়াতাড়ি রান্না করে ফেলেছিস। এই বলে রূপবতী খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। গোমতী নিজের জন্য কিছু খাবার বের করে এবং নিজের ঘরে ফিরে আসে। সত্যি কি এই রান্না তুমি করেছো? হ্যাঁ, এই রান্না আমিই করেছি। খাবার খেয়ে গোমতী ভীষণ ভাবে চমকে যায় এবং বলে, খাবার খুব সুস্বাদু হয়েছে। ময়না পাখি এবং গোমতী খাবার খেতে লাগলো। খাবার খাওয়ার পর গোমতী সারা রাত ময়না পাখির সাথে গল্প করতে থাকে এবং তাকে নিজের জীবনের সব ঘটনার কথা বলতে থাকে। গল্প করতে করতে গোমতী এবং ময়না পাখি কখন গভীর ঘুমের কোলে চলে গেল তারা জানতেও পারল না। পরের দিন গোমতীর চোখ ঘাবড়ে গিয়ে খুলল। তখন সে ভীষণ ভাবে ভয় পেয়ে গেল এবং বলল, হে ভগবান, আজ তো ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেল। বাবা মাঠে চলে গেছেন হয়তো, এদিকে বাড়ির কোনো কাজই হয়নি। গোমতীর কথা শুনে ময়না পাখি হাসলো আর বলল, চিন্তা করো না, সকালের সব কাজ হয়ে গেছে। আমি নাস্তাও বানিয়ে তৈরি করে দিয়েছি। এই জন্যই তো তোমার সৎ মা রূপবতী এখানে আসেনি। এটা শুনে গোমতী চমকে গেল। কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইল এবং বলল, কিন্তু যদি মা তোমাকে কাজ করতে দেখে ফেলে তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে আর তিনি আমাকেও ছাড়বেন না। চিন্তা করো না, এমন কিছুই হবে না। তোমার সৎ মায়ের দিন এখন শেষ হতে চলেছে। সেই দিনের পর থেকে ময়না পাখি এবং গোমতীর খুব গভীর বন্ধুত্ব হয়ে গেল। ময়না সারা দিন গোমতীর সাথে গল্প করত। তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে উঠল এবং তাদের সম্পর্ক দিন দিন মজবুত হতে লাগলো। এই কথা থেকে রূপবতীর সন্দেহ হতে লাগলো। বুঝতে পারছি না, এই গোমতী কখন সব বাড়ির কাজ করে ফেলে। আমি তো জানতেও পারি না কখন রান্নাও করে ফেলে। সে তো সারাদিন নিজের ঘরেই পড়ে থাকে দেখি। কিছু তো একটা ব্যাপার চলছে। কোনো তো এমন কথা আছে যা আমি দেখতে পাচ্ছি না। আমাকে নজর রাখতেই হবে। সেই রাতে রূপবতী লুকিয়ে গোমতীর ঘরের উপরে নজর রাখতে লাগলো। তখনই সে দেখলো যে গোমতী একটা ময়না পাখির সাথে কথা বলছে। এটা দেখে রূপবতী ভীষণ ভাবে চমকে গেল। হে ভগবান, এই ময়না পাখি মানুষের আওয়াজে এর সাথে কথা বলছে। শেষমেশ এটা কে? এখন বুঝতে পারলাম যে বাড়ির সব কাজ এত তাড়াতাড়ি কিভাবে হয়ে যায়। হোক বা না হোক, এটা নিশ্চয়ই এই জাদুকরি পাখিরই কারসাজি। রূপবতী ঘাবড়ে গিয়ে ভাবলো, আমি তো গোমতীর উপরে খুবই অত্যাচার করি। যদি সে এই পাখিকে আমার ক্ষতি করতে বলে দেয় তাহলে এ তো সহজেই আমার সর্বনাশ করতে পারে। একটা কাজ করি বরং, এমনিতেও আমি এই গোমতীকে বছরের পর বছর ধরে সরিয়ে দেওয়ার কথাই তো ভাবছি, যাতে সব সম্পত্তির একমাত্র মালকিন আমি হই। এখন একে রাস্তা থেকে সরাতেই হবে। এই বলে রূপবতী সেখান থেকে চলে গেল। পরের দিন
রূপবতী নিজের চোখে ময়না পাখিকে তার জাদুর শক্তি দিয়ে রান্না করতে দেখলো। রূপবতী চুপচাপ সেই খাবারে বিষ মিশিয়ে দিল এবং তারপর সেটা রান্নাঘরের এক জায়গায় লুকিয়ে রেখে নিজেও লুকিয়ে পড়ল। এখন আর না ময়না পাখি থাকবে, না কোনো অলৌকিক ঘটনা ঘটবে। এখন তো বাড়ির বেশিরভাগ মালকিন আমি হব। কিছুক্ষণ পর গোমতী বাড়িতে এলো এবং খাবার বের করে নিজের ঘরে চলে গেল। গোমতী খাবার খেতে বসেছিল এবং ময়না পাখিকে বলল, তুমি কি খাবে না? আজ আমার খিদে নেই। গোমতী প্রথম গ্রাস খেয়ে বলল, ঠিক আছে, যদি তুমি না খাও তাহলে আমিও খাবো না, কারণ আমারও খিদে নেই। ময়না পাখি হাসতে লাগলো, কিন্তু পরের মুহূর্তে গোমতীর মাথা ঘুরল এবং সে অজ্ঞান হয়ে গেল। তার মুখ নীল হয়ে গেল। এটা দেখে ময়না পাখি পুরোপুরি চমকে গেল এবং বলল, হে ভগবান, এর মধ্যে তো বিষ আছে। ভালো হলো যে সে একটাই গ্রাস খেয়েছে। খাবারে বিষ মেশানো হয়েছে। এই বলে ময়না পাখি সঙ্গে সঙ্গে উড়ে রামু কাকার বাড়িতে চলে গেল। রামু কাকার দিকে তাকিয়ে ময়না পাখি মানুষের আওয়াজে বলল, তাড়াতাড়ি চলুন আর গোমতীকে বৈদ্যজির কাছে নিয়ে চলুন। তাকে বিষ দেওয়া হয়েছে, আর বিষ অন্য কেউ না, বরং তার মা দিয়েছে। এটা শুনে রামু কাকা ভীষণ ভাবে চমকে গেলেন এবং ঘাবড়ে গিয়ে বললেন, কে কে- কে তুমি? তুমি তো মানুষের মতো কথা বলছো। এর রহস্য খুলে যাবে। আমি অনেক সময় ধরেই গোমতীর সাথে আছি। গোমতী আমার সম্পর্কে জানে, কিন্তু এই সময় গোমতীর প্রাণ বাঁচানো খুবই জরুরি। রামু কাকা সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের নিয়ে দৌড়ে গোমতীর কাছে চলে গেলেন। গোমতীর শরীর নীল হয়ে গিয়েছিল, আর তখনই সেখানে রূপবতী এলো এবং কান্নার নাটক করতে করতে বলল, আরে গোমতী, তোর কি হলো মা? চোখ খোল মা, চোখ খোল। রামু কাকা সঙ্গে সঙ্গে গোমতীকে বৈদ্যের কাছে নিয়ে গেলেন। বৈদ্য সঙ্গে সঙ্গে ভেষজ পিষে গোমতীকে খাওয়াতে লাগলো। কিছুক্ষণ পর গোমতীর চোখ খুলে গেল। সেখানে হরিয়াও এলো। ভালোই হলো যে আপনি এলেন। গোমতী ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল। বাজে কথা বন্ধ করো। তোমার পর্দা ফাঁস হয়ে গেছে। বিষ অন্য কেউ না, বরং তুমি দিয়েছিলে। এটা শুনে হরিয়া চমকে গেল এবং বলল, তুমি এটা কি বলছো? তুমি আমার স্ত্রী সম্পর্কে এমন কিভাবে বলতে পারো? রামু কাকা যা বলছেন তা সত্যি বলছেন। যে সময় গোমতী খাবার খেলো, ঠিক সেই সময় তার শরীর নীল হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল। আমি নিজের চোখে দেখেছি। আর এটাই নয়, রূপবতী আমার পেছনে গোমতীর ওপরে খুব বেশি অত্যাচার করে। 5 বছর বয়স থেকেই সে তাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, এমনকি রান্নাও করায়, আর সামান্য সামান্য কথাতেও তাকে মারে। ময়না পাখির কথা শুনে গ্রামের সব লোক ভয় পেয়ে গেল। কে তুমি? এটা তুমি কিছুক্ষণ পরেই জানতে পারবে। যদি সত্যি জানতে চাও তাহলে চলো আমার সাথে সেই পুকুরের ধারে, যেখানে তোমার প্রথম স্ত্রী কৌশল্যার ডুবে মৃত্যু হয়েছিল। সেখানেই তুমি সব জানতে পারবে যে কৌশল্যাকে খুন করা হয়েছিল। এটা শুনে হরিয়া আর গ্রামের সবাই চমকে গেল। তুমি কি বলছো? সে তো পুকুরে ডুবে মারা গিয়েছিল।
এটা সত্যি, সে পুকুরে ডুবেই মারা গিয়েছিল, কিন্তু এটাও তিক্ত সত্যি যে তাকে পুকুরে ধাক্কা দেওয়া হয়েছিল। গ্রামের সবাই ময়না পাখির কথায় বিশ্বাস করতে লাগলো। গোমতীর চোখে জল এলো। রূপবতী ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং বলল, বাজে কথা বলছো তুমি। তখনই সেখানে গ্রামের মোড়ল এলেন এবং বললেন, শেষমেশ আমার গ্রামে এসব হচ্ছেটা কি? অল্পক্ষণের মধ্যেই সব জানা যাবে। অল্পক্ষণের মধ্যেই গ্রামের সবাই পুকুরের ধারে পৌঁছে গেল। তখনই সেখানে একজন সাধু এলেন এবং ময়না পাখির দিকে তাকিয়ে বললেন, সময় এসেছে সত্যি বলার। এই বলে সাধু একটি মন্ত্র পড়তে লাগলেন এবং ময়না পাখি কৌশল্যায় পরিবর্তিত হয়ে গেল। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল এবং রূপবতী ভীষণভাবে কাঁপতে লাগলো। কি দেখছো তুমি? এটাই তো যে অলৌকিক ঘটনা কিভাবে হলো? তুমি তো নিজের সৎ বোনকে পুকুরের ধারে ধাক্কা দিয়েছিলে। রূপবতী ভীষণভাবে কাঁপতে লাগলো। জানো এই সব ষড়যন্ত্রের শুরু কিভাবে হয়েছিল? আসলে তোমার স্ত্রী এবং মোড়ল একে অপরের সাথে মিলেছিল। মোড়ল এবং তোমার স্ত্রী রূপবতীর নজর অনেক বছর ধরে তোমার ক্ষেতের উপর ছিল। মোড়ল রূপবতীকে তার সৎ বোনের হত্যা করার জন্য উস্কানি দিয়েছিল এবং রূপবতী পরিকল্পনা অনুযায়ী পুকুরে কৌশল্যাকে ধাক্কা দিয়েছিল। যখন কৌশল্যা মারা গেল তখন মোড়ল তোমার সহানুভূতিশীল সেজে এলো এবং রূপবতীর সাথে তোমার বিবাহ করিয়ে দিল। কিন্তু সবচেয়ে বড় কাঁটা ছিল তোমার 5 বছরের মেয়ে গোমতী, যাকে রূপবতী শেষ করতে কোনো কসুর করল না, তার উপর অত্যাচার করল। কিন্তু সেই মেয়েটি সাহসিনী ছিল, সে বেঁচে গেল। এটা তো সব ঠিক আছে সাধু মহারাজ, কিন্তু আমার স্ত্রী তো মারা গিয়েছিল, সে জীবিত কিভাবে হতে পারে? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কৌশল্যা নয়, বরং তার আত্মা। যখন রূপবতী নিজের সৎ বোন কৌশল্যাকে পুকুরে ধাক্কা দিল তখন কৌশল্যার আত্মা ছটফট করতে লাগলো এবং একদিন সে আমার সাথে দেখা করল। আমি চোখ বন্ধ করে দিব্য শক্তি দিয়ে সব দেখলাম এবং আমার তার প্রতি খুব দয়া হলো। তখন আমি নিজের শক্তি দিয়ে কৌশল্যার আত্মাকে জাদুকরি ময়না পাখিতে পরিবর্তিত করে দিলাম এবং সেই জাদুকরি রূপে সে নিজের মেয়ে গোমতীর সাথে দেখা করল এবং সেখানে সে নিজের চোখে অত্যাচার দেখল। আমি তোকে বলেছিলাম যে যখন রূপবতী তোমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করবে তখন তুমি সবাইকে একত্রিত করে পুকুরের ধারে নিয়ে এসো। আমি সত্যিটা সবার সামনে রাখবো। হরিয়া ভীষণভাবে রেগে গেল। গ্রামবাসী আর মোড়ল মিলে রূপবতীকে ধরে ফেলল। চলো এদের মহারাজের কাছে নিয়ে যাই। গ্রামবাসীরা তাদের ধরে রাজমহলে নিয়ে যায় এবং পুরো ঘটনা রাজাকে জানায়। রাজা তাকে আজীবন কারাদণ্ডের শাস্তি শোনান। এদিকে কৌশল্যা চোখে জল নিয়ে নিজের মেয়ে গোমতীকে বলল, এখন তোমার আর কোনো বিপদ নেই, এখন আমার যাওয়ার সময় হয়েছে। যেও না মা, তুমি যেও না। না মা, আমার আত্মা তোমাকে বাঁচানোর জন্য ছটফট করছিল আর সাধু মহারাজ আমাকে ময়নায় পরিবর্তিত করে তোমার সাহায্যের জন্য পাঠিয়েছিলেন। এখন আমার সময় শেষ হয়ে গেছে। আমার আত্মা কেবল এই কারণেই ঘুরে বেড়াচ্ছিল যে কিছু অসম্পূর্ণ ছিল, যা এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমি মুক্তি পাবো।
এই বলে কৌশল্যা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। গোমতী চোখের জলে ভেজা অবস্থায় কাঁদতে লাগলো। তোমার মাকে সবসময় প্রার্থনায় মনে রাখবে মেয়ে। এই বলে সাধু সেখান থেকে চলে গেলেন। হরিয়া নিজের মেয়ে গোমতীকে নিয়ে বাড়ি চলে গেল। একজন মায়ের মমতা কেবল জন্ম দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকে না, বরং সে মৃত্যুর পরেও নিজের সন্তানের রক্ষার জন্য সংগ্রাম করে। আর এটাই হলো সত্যিকারের ভালোবাসা, যা আত্মা থেকে আত্মা পর্যন্ত যায়, যা জীবন এবং মৃত্যু দুটো থেকেই ঊর্ধ্বে।